প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে মানুষ। ট্রেন, বাস, লঞ্চ উপচে পড়া ভিড়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি। এটা আমাদের ট্র্যাডিশনাল বরিশাল অঞ্চলের মানুষের একটা ট্র্যাডিশনাল জার্নি। নারী টানে বাড়ি ফেরা সবার সাথে একসাথে ঈদ করবো, আনন্দ করবো। কষ্ট মনে হচ্ছে না। রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত কোরবানি পশু জমে উঠেছে বেচাকেনা। কদর কম বড় গরুর, নাগালের মধ্যে দাম। একটা গরু দেখলাম যেখানে 150 হওয়া উচিত ছিল, সে 255 চাচ্ছে, তার মানে প্রায় 1,05,000 টাকা বেশি যাচ্ছে। বেচা কিনা ভালো হয়েছে, আর এবার গরু বেশি আর বেচা কিনা কম। চলছে হজের আনুষ্ঠানিকতা। সূর্যাস্তের পর একত্রে মাগরিব এশার নামাজ আদায়। মুজদালিফায় রাত যাপন করবেন হাজিরা। নির্বাচন নিয়ে টালবাহানা করছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ রিজভির প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার তাগিদ। আসামে শত শত ভারতীয়কে বিদেশে বলে বাংলাদেশে পুষেন মুম্বাই ভিত্তিক সিজেপির প্রতিবেদন। আতঙ্কে নিদ্রাহীন হাজারো বাসিন্দারা। এবং বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে আজ মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ইকুয়েডরের প্রতিপক্ষে ব্রাজিল, চিলির বিপক্ষে লড়বে লিওনেল মেসির দল। দর্শক, সংবাদরত শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। এই যাত্রায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাতে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। তবে যানবাহনের চাপ রয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে। ঘরমুখো মানুষের ঢল নেমেছে পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটেও। সহকর্মীদের তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। ঈদের সরকারি ছুটির প্রথম দিনেই সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। সেই সঙ্গে বিভিন্ন পয়েন্টে গাড়ি বিকল হওয়ায় তৈরি হয়েছে যানজট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ। প্রচুর কষ্ট হচ্ছে যানজটে। আমরা চান্দরা থেকে জামে আইতেছি, এ যাবত 12 ঘন্টা জামে পড়ে আছি। সড়ক দুর্ঘটনার কারণে আমাদের এই গাড়িগুলো মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় এবং সেখানে আমাদের পর্যাপ্ত রেকার আছে, কিন্তু রেকার যখন সেখানে পৌঁছাইতে আমাদের সমস্যা হয়। অনেক সময় সেই ভিড়ের ভিতরে রেকারও আটকা পড়ে। গাড়িটা অপসারণে যখন একটু ডিলে হয় সেক্ষেত্রে আমাদের জ্যাম হয়ে যায়। এদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিবহন না পেয়ে পিকআপ ভ্যান ও পশুবাহী ট্রাকে রওনা হচ্ছেন অনেকে। গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। গাড়ি তুই একটা যেগুলো আছে এগুলা ভাড়া বেশি যাচ্ছে, 500 টাকার ভাড়া 2000 টাকা, 2200 টাকা। গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা পর্যন্ত যানবাহনের ধীর গতি দেখা যায়। বোর্ডবাজার, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড সহ বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয় যানজট। কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় ঘিরে তৈরি হয়েছে যানজট। ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। রূপসী, তারাপ ও বড়পা এলাকায় ভাঙা সড়ক ও যানবাহন থেমে থাকায় যানবাহনের ধীর গতি দেখা যায়। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাতে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও নেই যানজট। ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছে মানুষ। দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে বেড়েছে যানবাহনের চাপ। পদ্মা সেতুর টোল প্লাজায় দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। আজকে তেজগাঁও থেকে ভাই রাস্তার যে পরিস্থিতি, তাতে মনে হয় 4 থেকে 5 ঘন্টা যাইতে পারবো কিনা সন্দেহ। ঘরমুখো মানুষের ঢল নেমেছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটেও। সেই সঙ্গে রয়েছে যানবাহনের চাপ। তবে কোনো রকম ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছে মানুষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, ঈদ যাত্রায় ঢাকা বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ অংশে আসলে এখন কি পরিস্থিতি দেখছেন?
জ্যোতি, সিরাজগঞ্জের যে মহাসড়কে এখন পর্যন্ত গাড়ির কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। মহাসড়ক জুড়ে রয়েছে প্রচন্ড চাপ। এই মাঝরাতে আপনি দেখতে পাচ্ছেন যে এখনো এই হাটিকুমরুল গোল চত্বর এলাকাতে প্রচন্ড চাপ রয়েছে। যমুনা সেতু পূর্ব পাশে টাঙ্গাইল অংশে যে যানজটটা ছিল, সেই যানজটের গাড়িগুলো কিন্তু 2 লেন দিয়ে, যমুনা সেতু 2 লেন দিয়ে পার করে নিয়ে আসার পরে এই মহাসড়কে যে চাপটা পড়েছে, এই চাপটা কিন্তু আমরা ভেবেই নিয়েছিলাম যে এই এত বৃহৎ পরিমাণ গাড়ির একটা চাপ সামাল দিতে হিমশিম খাবে পুলিশ। তবে পুলিশের নিরলস প্রচেষ্টায় এইটা কিন্তু সম্ভব হয়েছে একটা নির্বিঘ্ন সুন্দর ঈদযাত্রা উপহার দিতে। এই হাটিকুমরুল গোল চত্বর এলাকায় যে পরিমাণ পরিবহনের চাপ এখনো আসছে, এখানে কিন্তু যেমন আমরা দেখেছি প্রায় 1-1.5 ঘন্টা আগেও এখানে 1-1.5 কিলো একটা ধীরগতি সৃষ্টি হয়েছিল। এটা কিন্তু শুধুমাত্র সিগন্যাল কারণে। আপনি বুঝতে পারবেন যে এই যে পুলিশের যে আসলে যে এখন পোশাকের ধুলো আর চেহারার যে অবস্থা, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে তারা কতটা পরিশ্রম করে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো। এইখানে উপস্থিত আছেন বগুড়ার হাইওয়ে পুলিশ সুপার, যিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত। আমরা দেখেছি মহোদয় যে এই মহাসড়কে প্রচন্ড চাপ ছিল এবং আপনার নিরলস পরিশ্রমে সেই চাপটা সামাল দিতে কতটুকু সক্ষম হয়েছে? ধন্যবাদ। গত কয়েকদিন ধরে নির্ঘুম রাত পার করছে পুলিশ সদস্যরা। কন্টিনিউইং আছে। আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি গ্রহণ করেছি, বিভিন্ন কৌশল গ্রহণ করেছি, যে কারণের জন্য এই পুরো চাপটা আমরা কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছি, অর্থাৎ শোষণ করে নিচ্ছি, এবং বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গাতে গাড়িগুলো যেন কোথায় না আটকায় সে ব্যবস্থা আমরা করছি। পাশাপাশি এখানে যাত্রী প্রচুর পরিমাণে লোক এখানে আসছেন, এবং আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এখানে, সেটা হচ্ছে যে যাত্রীরা এলোমেলো ভাবে ঘোরাফেরা করা এখানে, অর্থাৎ এক বাস থেকে নেমে আরেক বাসে যাওয়া, এই সমস্যাটা, এটাকেও আমাদের পুলিশ সদস্যরা অত্যন্ত কষ্ট সহকারে এটা কিন্তু সমস্যা সমাধান করেছেন, এবং কোনো রকমের দুর্ঘটনা ছাড়াই সুন্দরভাবে আমরা কিন্তু এই সমস্যাটা সমাধান করেছি। এবং আজকে এখন দেখেন আপনি যে আমরা পুরোপুরি কিন্তু আমাদের রাস্তা এখন ফাঁকা, একেবারে স্বাভাবিক পরিস্থিতির মতো। আশা করছি ইনশাআল্লাহ কালকের মধ্যে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। যদি একটা বিষয় জানিয়ে রাখতে চাই, পুলিশ সুপার মহোদয় কিন্তু গতকালকে রাত্রি 12টা থেকে 30 ঘন্টা টানা উনি এই ওয়াচ টাওয়ারে অবস্থান করছেন এবং পুলিশকে দিক নির্দেশনা দিচ্ছেন। এর বাইরে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যমুনা সেতু পশ্চিম পারে ঢাকাগামী যে লেনটা আছে। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন শুভ কুমার ঘোষ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে রেল, বাস ও নৌপথে যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। রেল ও নৌপথে স্বস্তির কথা জানালেও সড়ক পথে ভোগান্তির অভিযোগ করেন যাত্রীরা। এই যাত্রা পরিদর্শন করে রেল উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, বাড়তি ভাড়া আদায় ও টিকিট কালোবাজারি রোধে তৎপর রয়েছে প্রশাসন। এদিকে সদরঘাট পরিদর্শন শেষে নৌ পরিবহন উপদেষ্টা জানিয়েছেন, এই দিয়েও যাতায়াত ব্যবস্থা ভালো। এইচ হিমেল ও তন্দ্রা তারণের সহায়তায় এনআই নাহিদের রিপোর্ট। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে এমন ছুটে চলা, কেউ যাচ্ছেন বাসে, আবার কেউ যাচ্ছেন ট্রেন কিংবা লঞ্চে। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত কমলাপুরে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পাওয়ায় ঝুঁকি নিয়ে ছাদে চড়েন অনেকেই। স্ট্যান্ডিং টিকিট দেয় কিছুটা ভোগান্তিতে পড়েন অনলাইনে টিকিট নেয়া যাত্রীরা। আমি 4 তারিখে টিকিট ট্রাই করছি, 5 তারিখও ট্রাই করছি, 1 ন্যানো সেকেন্ডে টিকিট শেষ। এই টিকিটগুলো যে কে পায় এটা আমরা জানি না। স্ট্যান্ডিং টিকিট নিছি, একটু পর হয়তো বা উঠাই দিবে, অনেক লোক ঢুকতে দিচ্ছে না। রেল স্টেশন পরিদর্শন করে টিকিট কালোবাজারি রোধের পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা জানান রেলপথ উপদেষ্টা। সব ক্ষেত্রেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং যেখানে গ্রস ইরেগুলারিটি আছে সেখানে 5,000 টাকা ফাইন করা হয়েছে, কি বলে যে মোবাইল কোর্টের মাধ্যমে ফাইন করা হয়েছে। ট্রেনের ছাদে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকলেও কর্তৃপক্ষের উপস্থিতিতে এমন ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা করছেন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছেন, চাহিদা অনুযায়ী ট্রেন না থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন কেউ কেউ। যে যাত্রী চাহিদা এটা আসলে কয়েক লাখ, তো আসলে এই জন্য দেখা যাচ্ছে যে ট্রেনের যে সিট সংখ্যা আছে তাতে আমাদের যাত্রীদের সংকুলন হচ্ছে না। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে বাস, তবে সিন্ডিকেট করে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। কচুয়া, সুরমা বাস অনেক সিন্ডিকেট করে রাখছে। এই যে সকাল 11টা থেকে দাঁড়াই আছি, এখনো কোনো বাস পাইতেছি না। ওইখান থেকে ওরা রাস্তা থেকে বুকিং করে নেয় 300 টাকা করে, আমাদের এখানে কোনো গাড়ি প্লেস করে না। সবসময় মোটামুটি রিজনেবল, বাট আজকে একটু বেশি, যেমন 200 টাকা ভাড়া 400 টাকা করে নিচ্ছে।
এতে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যথাসময়ে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ। তবে প্রতিটি লঞ্চে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। গাদাগাদি করে লঞ্চের ডেকে বসে ঢাকা ছাড়েন অনেকেই। নিম্ন আয়ের মানুষ যারা, আমাদের জন্য সবচেয়ে বেটারেবল জার্নি হইলেই নৌ জার্নি, লঞ্চ জার্নি। দুর্ভোগ আছে, ওটা আসলে সবকিছু মেনে নিয়ে আসলে দায়িত্ব হচ্ছে। নৌপথে ঈদযাত্রার সার্বিক তদারকি করেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় তিনি সদরঘাটে সড়ক পথে আসতে যানজট কমাতে এক্সপ্রেসওয়ে নির্মাণের পরামর্শ দেন। যতজন মেয়র হয়েছেন, যতজন মেয়র হওয়ার চেষ্টা করেছেন যে আপনারা একটা এক্সপ্রেসওয়ে তৈরি করেন, উপরে ফ্রিওয়ে তৈরি করেন, এক্সপ্রেসওয়ে তৈরি করেন, অন্তত ধুলাই খাল থেকে যাতে যারা লঞ্চে যাবে তারা যেন ফ্রিলি অ্যাক্সেস করতে পারে। শেষ সময়ে ঈদযাত্রায় কিছুটা দুর্ভোগ থাকলেও প্রিয়জনের মুখ দেখার অপেক্ষায় থাকা মানুষগুলোর মধ্যে কোনো ক্লান্তি ছিল না। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আর একদিন পরই কোরবানির ঈদ। সময় ঘনিয়ে আসায় হাটগুলো উৎসবে রূপ নিয়েছে। রোদ বৃষ্টি উপেক্ষা করে ক্রেতা বিক্রেতার দরদামের প্রতিযোগিতায় জমে উঠেছে রাজধানী সহ সারা দেশের হাটগুলো। ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, কদর কম বড় আকারের গরুর। এতে বড় গরুর বিক্রেতাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ইউসুফ ভূঁইয়া রিপোর্ট। আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা, তাই তো শেষ মুহূর্তে কোরবানি পশুর হাটগুলো রূপ নিয়েছে উৎসবে। গরুর উষ্ণ নিঃশ্বাসের পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের দরদামে প্রতিযোগিতায় জমে উঠেছে হাটগুলো। রাজধানীর বিভিন্ন হাটে রোদ বৃষ্টি উপেক্ষা করেই চলছে জমজমাট বেচাকেনা। অনেকে বলছে গেল বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। তবে বাজেট অনুযায়ী মাঝারি সাইজের গরু কেনায় ঝোঁক দেখা যায় ক্রেতাদের মধ্যে। তবে ক্রেতাদের অভিযোগ, বড় গরুর তুলনায় চাহিদার শীর্ষে থাকায় ছোট গরুর দাম অনেকটাই বেশি। একটা গরু দেখলাম যেখানে 150 হওয়া উচিত ছিল, সে 255 চাচ্ছে, তার মানে প্রায় 1,05,000 টাকা বেশি যাচ্ছে। মাঝারি থেকে একটু মানে ছোট থেকে মাঝারি যেগুলা, সেগুলাই প্রাইস একটু বেশি, বড়গুলা কম্পারেটিভলি একটু কম আছে। আগে মনে করেন 1 লাখ টাকাতে পাওয়া গেছে, এটা এবার দেখা গেছে যে আরো 20,000 টাকা কম। এদিকে রাজধানীর বিভিন্ন হাটে উঠেছে বড় আকারের অসংখ্য গরু, কিন্তু সেই অনুযায়ী ক্রেতা নেই। এতে করে বিক্রেতাদের চোখে মুখে দেখা গেছে হতাশা। ক্রেতাও কম, বিক্রিও কম। আমরা যেই দামের আশাবাদী ছিলাম ওরকম দাম পাচ্ছি না। এখন মানে যে দামে গরু কিনা এর চেয়ে অনেক কমে বলতেছে। তবে গরু ছাগলের সরবরাহ বাড়লেও ক্রেতা উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকায় ন্যায্য দাম না পাওয়ায় হতাশ খামারি ও ব্যবসায়ীরা। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি, ঢাকা। সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমজমাট বাজার। সবচেয়ে বেশি চাহিদা ছোট ও মাঝারি গরুর। তবে দাম নিয়ে বিভিন্ন স্থানে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোথাও কোথাও বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে পশুর বাজার। হাটের নিরাপত্তায় জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রয়েছে প্রাণী সম্পদের মেডিকেল টিমও। সহকর্মীদের তথ্য ও ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। ঈদুল আজহার আর মাত্র বাকি একদিন, তাই কোরবানির পশু কিনতে সারা দেশের হাটগুলোতে শেষ মুহূর্তে বেড়েছে ভিড়। কক্সবাজার পৌরসভার একমাত্র পশুর হাটে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তুলেছেন বিভিন্ন ওজনের পশু। হাটে স্থানীয় ক্রেতার পাশাপাশি ভিড় করছেন দূর দূরান্তের পাইকাররাও। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এইবারের গরুর বাজারটি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছি। আমাদের নিরাপত্তা বেষ্টনী পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা অত্যন্ত নজরদারিতে রেখেছি। পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের হাসিলের ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন ভাবে তাদের সাধ্যের মধ্যে রেখেছি। অনেক গরু উঠছে, ইনশাআল্লাহ আমার মনে হয় সব গরু সেল হয়ে যাবে। অনেক ক্রেতা দেখা যাচ্ছে। বৈরী আবহাওয়ার মধ্যেও শরীয়তপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে গরুর কাঙ্ক্ষিত দাম না ওঠাই হতাশ বিক্রেতারা। ক্রেতাদের দাবি, বাজেটের মধ্যে যাচাই বাছাই করে কিনবেন পছন্দের পশু। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিমও। পঞ্চগড়ে গরু কেনা বেচার শেষ দিনে প্রচুর গরু উঠলেও ক্রেতা কম। গত বছরের তুলনায় এবার প্রতি গরুতে 10 থেকে 20,000 টাকা কম। এতে হতাশ খামারিরা। আসলে আমরা গরু নিতে আসছি, এখন যে গরুগুলো পছন্দ হচ্ছে এই গরুগুলা আসলে বিক্রি করতেছে না, এখন ছাড়তেছে না, হয়তো পরে বেচবে। আর আমরা যেহেতু আজকে শেষ হাট পঞ্চগড়, আমরা ইনশাল্লাহ কিনবো, কেনার জন্য আসছি। গরুর দাম তো ভাই নাই, 800 টাকা তারপর বিক্রি করতে হবে, রসগুলো বিক্রি করতে হবে।
প্রতিটি হাটে নেওয়া হয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পশুরহাট কেন্দ্রিক যাতে কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয় এই জন্য আমাদের সাদা পোশাকে এবং পুলিশি পোশাকে হাটগুলোতে নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এর বাইরে যাতে কোনো ধরনের জাল টাক্কার ওখানে বিস্তার না ঘটে সেই জন্য আমরা ওখানে কাজ করব এবং একই সাথে জাল টাকা শনাক্তের জন্য আমাদের যে মেশিন সেটা আমরা ওখানে সরবরাহ করব। ঈদুল আজহা সামনে রেখে নোয়াখালীর বিভিন্ন এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাট জুড়ে উঠেছে গরু, মহিষ, ছাগল ও ভেড়া। দর কষাকষি করে ক্রেতারা সাধ্যের মধ্যে বেছে নিচ্ছেন পছন্দের পশু। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। তবে আবহাওয়া বৈরী থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 8টায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহর সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বলেন, ঈদের জামাত আদায়ে সব প্রস্তুতি শেষ। নিরাপত্তার জন্য সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। জাতীয় ঈদগাহে এবার 35,000 মানুষ একত্রে নামাজ আদায় করতে পারবেন। এ সময় দক্ষিণ সিটি এলাকায় 12 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করার প্রতিশ্রুতি দেন প্রশাসক। ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে যে ঈদের জামাত অনুষ্ঠান তার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো রকমই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বায়তুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল 9টায় শুরু হবে জামাত। ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। সহকর্মী তোফায়েল আহমেদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। ঈদের জামাত আয়োজনের তোড়জোড় চলছে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে। জেলা প্রশাসনের নেতৃত্বে ঈদগাহ পরিচালনা কমিটি, জেলা পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঈদ জামাত সফল করতে দিনরাত কাজ করে যাচ্ছে। ঈদুল ফিতরের যে নামাজ এটারই আমাদের লোকজন বেশি হয়, আর ঈদুল আজহাতের নামাজে লোকজন একটু কম হয়। স্থানীয় যারা মসজিদে পড়ে বেলা ছোটখাটো মাঠে দূর দূরের মানুষ এখানে কম আসে। এখানে অন্য যে আশেপাশে ঈদগাহ মাঠগুলো আছে সারা বাংলাদেশ বলেন, এর মধ্যে সব থেকে বৃহৎ এবং সব থেকে বড় জামাত অনুষ্ঠিত হয়। এত করে দেখা যায় আমাদের নিজস্ব যে এলাকাগুলো সাইডবোর্ড এলাকাগুলো আছে এগুলো ছাড়া আশেপাশের বিভিন্ন এলাকার থেকে মানুষ এখানে বড় জামাতের মধ্যে অংশগ্রহণ করবে, একটা আনন্দ পায়। ঐতিহ্যবাহী মাঠ শোলাকিয়া মাঠ সকলের পরিচিত, সুতরাং এখানে যারা আশপাশে আছেন সবাই এখানে জামাত করার চেষ্টা করবেন। মাঠের দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ যাবতীয় কাজ প্রায় শেষের পথে। ঈদ জামাতের সময় মাঠ ও আশেপাশে মোতায়েন থাকবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়াও পুরো ঈদগাহ মাঠ থাকবে সিসি ক্যামেরার আওতায়। এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। যে কোনো ধরনের কোনো অড সিচুয়েশন উদ্ভব হইলে বা যে কোনো সিচুয়েশন আমাদের ফেস করার জন্য আমাদের স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকছে। ঈদ জামাতে আসা মুসল্লিরা শুধু জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না বলে জানান জেলা প্রশাসক। এছাড়া দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে রেল কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শোলাকিয়া এক্সপ্রেস নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে ঈদের দিন, যাতে কিশোরগঞ্জের বাইরের যে মুসল্লিরা এই ঈদ জামাতে অংশগ্রহণ করবেন, সামিল হবেন, তারা যাতে নিরাপদে আসতে পারেন। জনশ্রুতি রয়েছে 1828 সালে এই মাঠে ঈদের জামাতে 1.25 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। এবারও বিপুল সংখ্যক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করবেন বলে প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নিপীড়িত ফিলিস্তিনি মুসলিমদের মুক্তি ও বিজয় কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র হজের খুতবা। বিশ্ব মুসলিমদের কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে সবাইকে সংশোধনের আহ্বান জানান মুফতি শায়েখ ডক্টর সালেহ বিন হুমায়দ।
খুতবার পর এক আজান এবং 2 ইকামতে জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। এরপর মাগরিব পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করে মুজদালিফায় আবারও এক আজান ও 2 ইকামতে মাগরিব ও ইশার নামাজ একসঙ্গে আদায় করবেন হাজিরা। রায়হান কবির শুভ্র রিপোর্ট। অতীতের গুনাহ স্মরণ করে অশ্রুতে ভিজছে ঐতিহাসিক আরাফার ময়দান। আত্মশুদ্ধি ও পাপ মুক্তির পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে কেঁদে বুক ভাসান হাজিরা। 9 জিলহজ আরাফার দিন ইবাদত বন্দেগীতে মশগুল হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। সবকিছুর জন্য মহান আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। মনে হচ্ছে ফেরেশতারা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে। আমরা রহমতের পাহাড়ে আছি। রহমত সত্যি আমাদের উপর বর্ষিত হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা 12টার পর ঐতিহাসিক আরাফার ময়দানে মসজিদে নামিরাই হজের খুতবা দেন সৌদি আরবের প্রখ্যাত আলেম ও বিচারবিদ শাইখ ডক্টর সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ। খুতবার অনুবাদ বাংলা সহ বিশ্বের 37টি ভাষায় সরাসরি সম্প্রচার হয়। হজ খুতবায় নিপীড়িত ফিলিস্তিনি মুসলিমদের মুক্তি ও বিজয় কামনা করেন ডক্টর সালেহ। বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির আশায় করা হয় বিশেষ দোয়া। এছাড়া মুসলিম উম্মাকে ঈমান আমল সংরক্ষণ ও সংশোধনের আহ্বানও জানান খতিব। খুতবার পর এক আজান এবং 2 ইকামতে জহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। মাগরিব পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে মাগরিবের নামাজ না পড়ে চলে যান মুজদালিফায়। সেখানে এক আজান ও 2 ইকামতে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করেন হাজিরা। খোলা আকাশের নিচে রাত যাপনের পাশাপাশি শয়তানকে নিক্ষেপের জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করবেন তারা। পরদিন 10 জিলহজ মিনায় ফিরে জামারাতে শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করবেন 60টি পাথর। কুরবানির পর মাথা মুন্ডন করে তাওয়াফ করবেন হাজিরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে সব ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জায়মা রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। জিয়া পরিবারকে বিতর্কিত করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। নির্বাচন নিয়ে টালবাহানা না করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ারও দাবি জানান রিজভী। একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে পারবো, যেখানে প্রতিটা ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে। তো সেই গণতান্ত্রিক সমাজ যেখানে গড়ে তোলার আমরা চেষ্টা করেছি, একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই। এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরনের জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। 1 মাস ঢাকায় থাকার পর স্বামী ও কন্যার সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ত্যাগ করেন তিনি। বেলা 11টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে দীর্ঘ 17 বছর পর গেল 6 মে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। 5 জেলায় সড়কে ঝরল 9 জনের প্রাণ। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটাইর বাজার এলাকায় জেলা শহরে যাওয়ার পথে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী ও তাদের ছেলে নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের বাঁশ বাজার এলাকায় বাস চাপায় মৃত্যু হয় অটোরিকশার 3 যাত্রীর। পুলিশ জানায় ভোরে নবীনগর থেকে
কুমিল্লার কোম্পানিগঞ্জ যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এদিকে জামালপুরের বকশীগঞ্জে সিএনজি অটো রিকশায় বাসের ধাক্কায় এই এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে নূরগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মেহেরপুরে গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাজধানীর ধামরাইয়ে এক পরিবারের ৩ জনকে শ্বাসরোধ করে হত্যা করে ওই পরিবারেরই মেয়ে জামাই রবিন। হত্যা রহস্য উন্মোচন করে প্রেস ব্রিফিং করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তাদের ধারণা, দোকান ঘর বিক্রির 1,40,000 টাকার লোভে সে শেষ করে দেয় পরিবারের 3 জনকে। তবে ওই টাকার হদিস এখনো পায়নি পুলিশ। বাকিটা জানবো আমাদের সহকর্মী শিউলি রায়ের রিপোর্ট থেকে। গেল 2 জুন ঢাকা ধামরাইয়ে মা ও 2 ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিজেদের বাড়িতেই পড়েছিল তাদের মরদেহ। ঘটনা তদন্তে থানা পুলিশের পাশাপাশি মাঠে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিআইবি। হত্যাকাণ্ডের 2 দিন পরই তারা নিহত নারী নার্গিস বেগমের মেয়ের জামাই রবিনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে সে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা এই বিষয়টি নিশ্চিত করবার জন্য। আমাদের এই পর্যন্ত তদন্তে আমরা যেটা কনফার্ম করতে পেরেছি যে সে একাই ঘটনাটি ঘটিয়েছে এবং আর প্রাথমিকভাবে যেটা মনে হয় আর কেউ এর সঙ্গে সম্পৃক্ত না। পিআইবি বলছে ডেকোরেটর দোকান বিক্রির 1,40,000 টাকার লোভে শাশুড়ি ও তার 2 শ্যালককে হত্যা করে রবিন। ঘটনার দিন ভোররাতে কৌশলে বাড়িতে ঢুকে একে একে 3 জনকে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে সে। যে বিজনেস থেকে তাকে বঞ্চিত করা হলো, সে মনে করছে যে আমাকে বঞ্চিত করা হলো, যে বিজনেসটা যেহেতু ক্লোজ করে দেওয়া হয়েছে। আর আরেকটি অভিযোগ হচ্ছে তার শ্যালক তাকে দেখতে পারতো না, যেহেতু সে ওইরকম ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতো না, তার শ্যালকেরও এক ধরনের ক্ষোভ ছিল। শ্যালকও একটু মাদকাসক্ত ছিল, মার সঙ্গে খারাপ ব্যবহার করতো, বড় শ্যালক শামীম। সব মিলেই তার মধ্যে শ্যালকের প্রতি একটি ক্ষোভ আর শাশুড়ির প্রতি ক্ষোভ হচ্ছে যে আমার বিজনেসটা আমাকে কন্টিনিউ করতে দেয়নি। বিজনেস তো তার না, বিজনেস তার শ্বশুরের। সে মনে করতে শুরু করেছিল যে এটি আমার বিজনেস এবং আমি আমার যথেচ্ছা আমি খরচ করব। এইরকম একটি দ্বন্দ্ব তার মধ্যে কাজ করেছে। তবে এখনো পর্যন্ত ওই টাকার কোনো হদিস পায়নি পুলিশ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দীর্ঘদিন পর দেশে নতুন করে করোনায় এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল 24 ঘন্টার হিসেবে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং 3 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে তারা। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 3 জন, করোনা থেকে সুস্থ হয়েছেন 3 জন আর মারা গেছেন 1 জন। সরকারি হিসেবে এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,51,739 জনে আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 29,500 জনে। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এমন মানুষের সংখ্যা 20,19,360 জন।